600 মানুষ না কতজন মানুষ সেনাবাহিনীর নিরাপদ আশ্রয় তখন দিয়েছিল। এরপরে আমরা দেখলাম রাঘব বোয়ালদের বেশিরভাগ অংশ পালিয়ে গেল। এর দায় কে নেবে বাংলাদেশে? আমরা কেন প্রশ্ন করি? ডক্টর ইউনূস নেবে, ডক্টর ইউনূসের সাথে কথা বলে ছাড়ছে ওদেরকে। বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ সাম্প্রতিক সময়ে যা হয়েছে, প্রথম কথা আমি বলে রাখি, একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, যেটাকে আমি ডিফেন্ড করতে পারবো না। যদি কেউ আমাকে বলে আপনাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে, তা আমি যেটা বলতে পারবো না যে আসলে আমি জানি না আমাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে। কারণ নিয়োগের ক্ষেত্রে উপাচার্য উপ উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা, কোনো মাপকাঠি, এগুলো তো বাংলাদেশে আমরা এত বছরে তৈরি করি নাই। সুনির্দিষ্ট কোনো নীতিমালা তো ওরকম করে নাই। ফলে এবারও কোনো নীতিমালা আসলে মানা হয়েছে এটা আমি ঠিক জানি না। এখন এখান থেকে আমি এই ডিসক্লেমারের পরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, আমি এখন নাম বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে XYZ দিয়ে বলে দিতে পারি যে হ্যাঁ, আমি জানি যে X এবং Y বিশ্ববিদ্যালয়ের ভিসি এদের ব্যাপারে জামাত সংশ্লিষ্টতার বা জামাতের প্রতি সিম্প্যাথি আছে, তাদের এই অভিযোগ আছে। কিন্তু তাদের দুজনেরই একাডেমিক প্রোফাইল ভালো বা সাইটেশন ভালো। এইটা দিয়ে তো দেখা হয়। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে জামাতি হওয়া সত্ত্বেও তার যদি একাডেমিক প্রোফাইল ভালো হয় তাহলে সেই নিয়োগ নিয়ে আসলে কথা বলবার কিছু নেই। আবার এমনও নিয়োগ হয়েছে যেখানে জামাতি প্রফেসর ফেরদৌস, যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনের স্টাইলে প্রশ্ন করি, সমান সমান হইলে কাকে দেয়? মানে ওই যে একটা প্রশ্ন করছিল না প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে, যে একই নাম্বার যদি মুক্তিযোদ্ধার ইয়া থেকে আর রাজাকারের ইয়া থেকে পায় তাহলে কাকে দেয়? আমি যতদূর জানি এখানে এবারে নিয়োগের ক্ষেত্রে নানান ধরনের মানুষ কাজ করেছে। আমি জানি সমন্বয়কদের ভূমিকা ছিল, আমি জানি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট লবিং গ্রুপিং করেছে তাদের মতো করে, এবং সংশ্লিষ্ট উৎসাহী ব্যক্তিরাও দৌড়ঝাঁপ করেছে। তো এইটা সুতরাং সবকিছুই ছিল। তার মানে বিগত আমলে যেমনটা হয়েছে তার থেকে গুণগতভাবে একেবারে যে আলাদা কিছু হয়েছে তা না। তবে এবার অন্যান্য অনেকবারের চাইতে কিছু জায়গাতে কিছু নিয়োগের ক্ষেত্রে আমরা সত্যি সত্যি ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে, একাডেমিক প্রোফাইলের দিক থেকে ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে মনে হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি যেটা সুমন দীর্ঘক্ষণ ধরে খুব ভালোভাবে বলেছেন, সুমন রামান, সেটা হচ্ছে যে সমন্বয়কদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রসঙ্গে আপনি যেটা বলেছেন, আমি আপনার সাথে একমত। জবাবদিহিতার ইস্যু থেকে আমাদের এক মুহূর্ত সরে যাওয়া যাবে না। কিন্তু আবার সুমন রাইটলি পয়েন্ট আউট করেছে যে ৩,০০০ কোটি টাকার দুর্নীতি বা জাহাঙ্গীরনগরের উন্নয়ন বাজেট আমরা শুনেছিলাম ১৩০০ কোটি টাকা, সেখান থেকে হঠাৎ করে রাতারাতি এটা ৩০০ কোটি টাকা ছিল প্রথমে, হঠাৎ করে রাতারাতি শুনলাম যে সরকার এটাকে কয়েক গুণ বাড়িয়ে ১৪০০ কোটি টাকা দিয়েছে। তারপরে সেই ১৪০০ কোটি টাকা নিয়ে কি হয়েছে আপনারা তো জানেন। তো ওই দুর্নীতির সাথে এই ছোটখাটো যেই সব অভিযোগ উঠছে সেইটাকে একাকার করা সঙ্গত না। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে আমাদের জবাবদিহিতার বিন্দু থেকে এক বিন্দু সরে আসার কোনো সুযোগ নাই। এবং আমরা এটাও আমি সুমনের সাথে এবং আপনার সাথে একমত যে এমনকি এই সমন্বয়কদের ক্ষেত্রে আমরা এখনো বাজি ধরতে রাজি আছি। এছাড়া আমাদের কোনো উপায় নাই খালেদ। আমরা যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এই সরকার হেরে যাওয়া মানে, এই সমন্বয়কটা হেরে যাওয়া মানে আমরাও হেরে যাওয়া। এটা যদি তারা বুঝেন। এখন স্কোর কি প্রফেসর ফেরদৌস? হেরে যাওয়া মানে এখন কোন স্টেজে আছে? 0-0 আমি ড্র, সমন্বয়করা এগিয়ে আছে, সরকার এগিয়ে আছে। আমি সত্যি প্রথম চোটে যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাস স্তীমিত হয়েছে, সেটা হবারই কথা। অনেক জায়গাতে আমার তো সবচাইতে বড় দুঃখের এবং হতাশার জায়গা মনে হয়, আমারই মনে হয়, আর যারা ভিকটিম তাদের কি মনে হয়, আহত পরিবারগুলো যে যথেষ্ট, আহত মানুষজনরা যে যথেষ্ট চিকিৎসা পায়নি, ঠিকঠাক মতো চিকিৎসা, যে জুলাই আগস্টে চিকিৎসা পায়নি, এটা বিরাট ব্যাপার। স্যার এটা কেন পায় নাই আসলে? মানে এটার মধ্যে কি ঝামেলা? মাত্র ২,০০০ লোকের চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছে না, ৪,০০০ লোকের, ৫,০০০ লোকের, ২০,০০০ লোকের, এটা রাষ্ট্র। সেটা সত্যিই আমার প্রশ্ন। এবং এইখানে এইটার মধ্যে প্রফেসর ইউনূস কইতেছে টাকা আছে, সব আছে, সবকিছুর ব্যবস্থা আছে, কোথায় গিয়া আটকাইছে? কোথায় গিয়া? এবং শেখ হাসিনা আটকে রাখছে দিল্লি থেকে। জুলাই ফাউন্ডেশন আহত মানুষজনদেরকে টাকা বিতরণের ক্ষেত্রে যে অদক্ষতা দেখিয়েছে সেটা নিয়েও বিরাট কথা আছে। কিন্তু খালেদ, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মিস করে যাচ্ছি। 600 মানুষ না কতজন মানুষ সেনাবাহিনীর নিরাপদ আশ্রয় তখন দিয়েছিল। এরপরে আমরা দেখলাম রাঘব বোয়ালদের বেশিরভাগ অংশ পালিয়ে গেল। এর দায় কে নেবে বাংলাদেশে? আমরা কেন প্রশ্ন করি? ডক্টর ইউনূস নেবে, ডক্টর ইউনূসের সাথে কথা বলে ছাড়ছে ওদেরকে। না না, আমি এটা লিখে দিতে পারি প্রফেসর সাইদ ফেরদৌস, আমি এটা লিখে দিতে পারি। এটা ডক্টর ইউনূসের মতামত ছাড়া সেনাবাহিনী পক্ষে ছাড়া সেনাবাহিনী কি আসে যায়? না আমাকে
আমাকে খালেদ বলতে দেন, আমাকে বলতে দেন। নিশ্চয়ই, মানে আপনি যদি তথ্য থাকে আপনি বলবেন, কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিং আপনার বোঝাপড়ায় ডক্টর ইউনূস, আমি তো বলবো যে সেনাবাহিনীকে আমার প্রথম জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করেন যে সেনাবাহিনী, হ্যাঁ আমি কি করছি এখানে, আমি তো জিজ্ঞেসই করছি না, সেনাবাহিনী তো উত্তর দিচ্ছে না। মানে আমাদের জিজ্ঞেস তো ডক্টর ইউনূস কি করতে হবে, আমরা তো ডক্টর ইউনূস সিভিলিয়ান। সেনাবাহিনী আমাদেরকে স্যার আমি বলি, সেনাবাহিনী আমাদেরকে একটা আইএসপিআর থেকে তথ্য দিছে যে আমাদের কাছে 300 জন ছিল। জি স্যার বলেন। আসেন খালেদ, আপনি আমি সবাই মিলে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি। কিন্তু খালেদ, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বিচারের আওতায় আনতে পারছি না কেন? আমরা এখনো ঠিকঠাক মতো বিচার শুরু করতে পারছি না কেন? আমরা কেন হত্যা মামলা, কেন আপনি সাংবাদিকদের ক্ষেত্রে হত্যা মামলা বলছেন, শাকিল রূপার ক্ষেত্রে হত্যা মামলার কথা বলছেন, আমি তো বলবো যে ওই ইয়ের ক্ষেত্রে হত্যা মামলা, সাকিব আল হাসানের ক্ষেত্রে হত্যা মামলা। আমি মনে করি যে হত্যা মামলার জন্য দায়ী, যে হত্যা মামলার, যার উপরে হত্যা মামলা বর্তায়, সে অবশ্যই হত্যা মামলা হবে, হত্যা মামলা তার ক্ষেত্রে রুজু করা হোক। কিন্তু যার ক্ষেত্রে প্রযোজ্য না, তার ক্ষেত্রে এটা দেওয়ার কি মানে? আমি বরং সুনির্দিষ্ট ভাবে মনে করি যার যে অপরাধ, একটা হচ্ছে দল হিসেবে, সংগঠন হিসেবে, পদধারী হিসেবে ব্যক্তি এবং সংগঠনের যে অপরাধ ছিল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, আপনি শুধু শেখ হাসিনা, শেখ রেহানা প্রতীক করতে বলেছেন তো, আমি মনে করি যে একদম আওয়ামী লীগের সাংগঠনিক পদে যারা গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন, যারা এই গণহত্যার সাথে যাদের সংশ্লিষ্টতাকে যারা অস্বীকার করতে পারবেন না, তাদের প্রত্যেককে যেমন বিচারের আওতায় আনা উচিত, খালেদ, বাহিনীগুলোকে বিচারের আওতায় আনা উচিত। আজকে আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি, আজকে আপনি বলছেন প্রথমে যে আয়নাঘর আছে, আয়নাঘর নাই। আমাদের তো প্রত্যেকটা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মানুষজনকে বিচারের আওতায় আনতে হবে। খালেদ, শেষ করিনি। শিক্ষকদেরকে, সাংবাদিকদেরকে যেমন, শিক্ষকদেরকে তেমন, বিচারপতিদেরকে যেমন, যারা সবাই ওই রেজিমের লেগেসিকে, ওই রেজিমের এই অপশাসনকে বৈধতা দিয়েছিলেন। আমার যে সহকর্মীরা ক্যাম্পাসে ছাত্রলীগকে পেটোয়া হয়ে উঠতে সাহায্য করেছিল, তাদেরকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারবো না? আমি তো মনে করি প্রতিশোধ না খালেদ, প্রতিশোধ না, অবশ্যই আমরা একটু প্রতিশোধ চাই না, এক রত্তিও না, অবশ্যই, কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই। অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগ হোক, অন্য কোনো অঙ্গ সংগঠন হোক, এই গত 15 বছর ধরে তো ছাত্রলীগ ছিল, তাদের এই মনস্টার হয়ে ওঠা, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেলায় দেওয়ার জন্য যেসব শিক্ষকরা দায়ী, ঘটনা উল্লেখ করে 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 সেসব শিক্ষকদের, সেসব দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, উপাচার্যদের শাস্তি ব্যবস্থা করতে হয়। কিন্তু রংপুরে বোম মাইরা মানুষ মারছে, এটা তো মামলা। খালেদ, না সেটা তো আছে খালেদ। এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ আবার এবারেও উপাচার্য বা উপ উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। কত ডেঞ্জারাস লাইন আপনি বোঝেন, মানে সাংঘাতিক। যারা ওই আমলে এরকম কিছুর সাথে যুক্ত ছিলেন, তাদেরও কেউ কেউ এবারে নিয়োগ পেয়েছে। আমি মানে জেনে বুঝেই বলছি। তো এগুলো তো চিন্তা করার বিষয়। আমি মনে করি হ্যাঁ, এবং অবশ্যই সরকারের ব্যাপারে আমার হাজারটা নালিশ আছে। ধরেন সবচেয়ে বড় ওয়ারি করার বিষয় তো পুলিশ বাহিনী দাঁড়াচ্ছে না, সেনাবাহিনী ঠিক মতো কাজ করতে পারছে কিনা সেগুলো, যেমন হ্যাঁ সেনাবাহিনীর আগস্টের আগের ভূমিকা